ভিয়েতনাম যুদ্ধ মুক্তির লড়াইয়ের এক সুদীর্ঘ ইতিহাস। হে বন্ধুরা, রোমাঞ্চ ইতিহাস চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমরা দেখব ভিয়েতনামের যুদ্ধ। চলুন তাহলে শুরু করা যাক। দক্ষিণ পূর্ব এশিয়ার ইন্দোচীন অঞ্চলের পূর্ব প্রান্তের দেশ ভিয়েতনাম 19 শতকের শেষ দিক থেকে ফ্রান্সের উপনিবেশ ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভিয়েতনাম আক্রমণ করে, কিন্তু তখনও ঔপনিবেশিক শাসন ফরাসিদের পুরোপুরিরূপে সমাপ্ত হয়নি। তখন জাপান আর ফ্রান্স ক্ষমতা ভাগাভাগি করে এই অঞ্চলের শাসন চালিয়ে যেতে থাকে। চীন এবং সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব থেকে অনুপ্রাণিত হয়ে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব হো চি মিন 1941 সালের মে মাসে গঠন করেন ভিয়েত মিন, যার অর্থ হল ভিয়েতনামের স্বাধীনতা সংঘ। 1943 সালের শেষ দিকে জাপানের বিরুদ্ধে গেরিলা যুদ্ধ শুরু করে ভিয়েত মিন। এর নেতৃত্বে ছিলেন পৃথিবীর ইতিহাসের এক দুর্ধর্ষ সমরনায়ক জেনারেল ভো নগুয়েন গিয়াফ। 1945 সালের মার্চে জাপান ভিয়েতনামি বাউদাইকে রাজা বানিয়ে ভিয়েতনামকে নিজেদের নিয়ন্ত্রণাধীন একটা রাজ্য হিসাবে ঘোষণা করে। জাপান ও ফ্রান্সের ক্রমাগত শোষণের ফলস্বরূপ 1944 থেকে 1945 সালে ভিয়েতনামে এক ভয়াবহ দুর্ভিক্ষ হয়, যাতে প্রায় 4 থেকে 20 লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করে। এই দুর্ভিক্ষের কারণে ভিয়েতনামের সাধারণ মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা দলে দলে এই ভিয়েত মিনের সদস্য সংখ্যায় যোগদান করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। জাপান ক্রমশ দুর্বল হয়ে পড়ে। জাপানের আত্মসমর্পণ যখন আসন্ন, সে সময় আগস্টের 14 তারিখে ভিয়েত মিন গোটা ভিয়েতনাম জুড়ে বিভিন্ন অঞ্চলে দখল নেওয়া শুরু করে। ইতিহাসে আগস্ট বিপ্লব নামে পরিচিত এই বিপ্লবের মধ্য দিয়ে 1945 সালের 2 সেপ্টেম্বর হো চি মিন হ্যানয় শহরে ভিয়েতনামের স্বাধীনতা ঘোষণা করেন। ভিয়েতনামের নতুন নামকরণ করা হয় ডেমোক্রেটিক রিপাবলিক অফ ভিয়েতনাম। বাউদাই ক্ষমতাচ্যুত হন। ভিয়েতনামের প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয় হো চি মিনকে। অন্তত 20 দিন এই নতুন সরকার ছিল গোটা ভিয়েতনামের দায়িত্বরত একমাত্র সরকার। সেপ্টেম্বরের 23 তারিখে ভিয়েতনামের দক্ষিণে শহর সাইগন থেকে এই নতুন সরকারকে উৎখাত করে ফরাসি বাহিনী। ভিয়েতনামের উত্তর ও কেন্দ্র তখনও ভিয়েত মিনের নিয়ন্ত্রণে ছিল। গোটা ভিয়েতনামের উপর নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার জন্য মরিয়া ফ্রান্স উৎখাত হওয়া রাজা বাউদাইয়ের মাধ্যমে এই অঞ্চলে ফ্রান্সের অনুগত সরকার প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যেতে থাকে। ফ্রান্স বাউদাইকে প্রধান করে 1949 সালের জুনে দক্ষিণ ভিয়েতনামকে কেন্দ্র করে নতুন সরকার ঘোষণা করে। সাইগনকে এর নতুন রাজধানী ঘোষণা করে দেওয়া হয়। এদিকে ভিয়েত মিন বাহিনী পুরনো ঔপনিবেশিক প্রভুদের এ কর্তৃত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে থাকে। চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে চীনা বিপ্লবের সাফল্য তখন দ্বার প্রান্তে। 1949-এর শেষ দিকে যুদ্ধে চীনের সহায়তা লাভ করে ভিয়েত মিন বাহিনী। সোভিয়েত ইউনিয়নও দাঁড়ায় তাদের পাশে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা করতে থাকে বাউদাইয়ের অধীনের সেনাবাহিনীকে। 1950 সালে চীন, সোভিয়েত ইউনিয়ন সহ অন্যান্য কমিউনিস্ট ভাবাপন্ন দেশগুলো উত্তর ভিয়েতনাম কেন্দ্রিক ডেমোক্রেটিক রিপাবলিক অব ভিয়েতনামকে স্বীকৃতি দেয়। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ কমিউনিস্ট বিরোধী দেশগুলো স্বীকৃতি দেয় বাউদাইয়ের সরকারের অধীনে দক্ষিণ ভিয়েতনামকে। দীর্ঘ যুদ্ধের পর অবশেষে 1954 সালের মে মাসে দিয়েন বিয়েন ফুতে ভিয়েত মিন বাহিনী আর ফ্রান্সের মধ্যে সবচেয়ে প্রখর লড়াই সংঘটিত হয়। জেনারেল ভো নগুয়েন গিয়াফের নেতৃত্বে চূড়ান্ত আঘাত করেন ভিয়েত মিন বাহিনী। তাতে পরাজিত হয় ফরাসিরা, জয় হয় স্বাধীন ভিয়েতনামের স্বপ্নবাজ যোদ্ধাদের। শেষ হয় প্রথম ইন্দোচীন যুদ্ধ। কিন্তু ভিয়েতনামবাসীর যুদ্ধ জীবনের সে এক বিরতি মাত্র। তাদের অদৃষ্টে আরেকটি দীর্ঘ সমরের ক্ষেত্রই প্রস্তুত হচ্ছিল কেবল। প্রথম ইন্দোচীন যুদ্ধে পরাজিত হয়ে ফরাসিরা বিদায় নেবার পরও ঐক্যের আনুষ্ঠানিকতা শেষ হলো না।
পূরণ হলো না একক ভিয়েতনাম তৈরির লক্ষ্য। বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে ফরাসি সরকারের সাথে ভিয়েত মিন এমন এক চুক্তি করতে বাধ্য হলো যাতে ফ্রান্সের শাসন অবসান হলো ঠিকই, কিন্তু গোটা দেশকে এক করে সাম্যবাদের ধ্বজা ওড়ানোর স্বপ্ন পূরণ হলো না। 1954 সালের 21শে জুলাই জেনেভায় সম্পন্ন হওয়া এ চুক্তির শর্ত অনুযায়ী ফরাসিরা তাদের দীর্ঘ শাসন শোষণের পাত্তারি গুটিয়ে নিল ভিয়েতনাম থেকে, আর ভিয়েতনাম আনুষ্ঠানিকভাবে দুভাগে ভাগ হলো। এই বিভাজনকে বলা হলো সাময়িক। উত্তর ভিয়েতনামের নেতৃত্বে থাকলেন হোচিমিন, দক্ষিণ ভিয়েতনামের নেতৃত্বে থাকলেন বাওদাই। ঠিক হলো 1956 সালে দুই অংশ মিলিয়ে একটি নির্বাচনের মধ্য দিয়ে দুই ভিয়েতনাম আবার এক হবে। 17th প্যারালাল বলে যে সীমানা রেখা দিয়ে উত্তর আর দক্ষিণ ভিয়েতনামকে ভাগ করা হয়েছিল, গোটা ভিয়েত জাতির নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে সেটা বিলুপ্ত করা হবে, এমনটাই আশা করল ভিয়েত মিন। আর তখন পুরো জাতির সামনে ভিয়েত মিনের যে তুমুল জনপ্রিয়তা, তাতে নিশ্চিতভাবেই এই নির্বাচনে জয়ী হতে চলেছিল তারা। কিন্তু ভিয়েতনামের মানুষের সেই বলিষ্ঠ ভবিষ্যতের বিরুদ্ধে দাঁড়ালো মার্কিন যুক্তরাষ্ট্র, আর সহায়ক ভূমিকা নিল ভিয়েতনামেরই একজন, তার নাম দিন দিয়েম নো। ডোমিনো তত্ত্ব অনুসারে ভিয়েতনামে কমিউনিজমের প্রতিষ্ঠা গোটা এশিয়াতে সাম্যবাদের জোয়ার বয়ে আনবে, এমন ভয় পেয়ে জেনেভা চুক্তির সাথে সম্মত হল না যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সর্বাত্মক চেষ্টা চালাতে লাগলেন দক্ষিণ ভিয়েতনামে আবারও নতুন সরকার গঠন করে ভিয়েতনামের ঐক্য ঠেকিয়ে দিতে। ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়নের মধ্যে চলমান স্নায়ুযুদ্ধ তখনও তীব্র থেকে তীব্রতর হচ্ছিল। সোভিয়েতের সাথে মিত্রতা আছে এমন যে কারো প্রতি মার্কিন নীতি হয়ে উঠেছিল কঠোরতর। মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন ও সাহায্য নিয়ে 1955 সালে দক্ষিণ ভিয়েতনামে এক ভুয়া নির্বাচনের মাধ্যমে বাওদাইকে সরিয়ে দিয়ে প্রেসিডেন্ট হলো প্রচণ্ড কমিউনিস্ট বিদ্বেষী দিন দিয়েম নো। আর শত্রুর শত্রু বন্ধু, সেই নীতি অনুযায়ী সোভিয়েত মিত্র উত্তর ভিয়েতনামকে শত্রু পরিগণিত করা দক্ষিণ ভিয়েতনামের দিন দিয়েম সরকারকে বন্ধু বানিয়ে নিল যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ও পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো দিন দিয়েম নোয়ের বাহিনীর জন্য। এলো অস্ত্রশস্ত্র, শুরু হলো এক দীর্ঘ রক্তাক্ত সময়ের। দক্ষিণ ভিয়েতনামে দিন দিয়েম নো শুরু করলো এক নির্মম অত্যাচার। উত্তর ভিয়েতনাম থেকে তার উপর আক্রমণের পরিকল্পনা হচ্ছে এমন প্রচণ্ড প্রোপাগন্ডা ছড়াতে লাগলো সে। যারাই উত্তরের ভিয়েতমিন বাহিনীকে সমর্থন করত কিংবা মিলিত সার্বভৌম ভিয়েতনামের দাবিকে সমর্থন করত বলে মনে হতো, তাদেরকে দিন দিয়েম সরকার কমিউনিস্ট বলে ধরে নিয়ে নির্যাতন চালাতে লাগলো। সিআইএর সহযোগিতা নিয়ে খুঁজে খুঁজে দিন দিয়েম নো প্রায় 1 লক্ষ ঐক্যপন্থী ভিয়েতনামীকে গ্রেপ্তার করল। তাদের অনেকেই নির্মম অত্যাচারের শিকার হলো, অনেকেই বরণ করল মৃত্যু। সেই আকাঙ্ক্ষিত নির্বাচন আর হলো না। আবারও বিদেশি শক্তির মদতপুষ্ট সরকারের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নামতে হলো ভিয়েতনামের জনগণকে। 1957 সালের মধ্যে দক্ষিণ ভিয়েতনামের যারাই দিন দিয়েমের অত্যাচারী শাসনের বিরুদ্ধে ছিল, তারাই পাল্টা লড়াই শুরু করল। সরকারি কর্মকর্তা সহ দিন দিয়েম নোয়েব সমর্থন প্রভাবশালীদের টার্গেট করে হত্যা করতে শুরু করলো তারা। যুদ্ধ এড়িয়ে রাজনৈতিক কৌশল দিয়ে জয়ের অনেক চেষ্টা বিফল হওয়ার পর 1959 সালের জানুয়ারিতে উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিল দক্ষিণ ভিয়েতনামের ঐক্য বিরোধী শাসকদের অধীনস্থ সেনাবাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ যুদ্ধের। 1960 সালের ডিসেম্বরের মধ্যে দক্ষিণ ভিয়েতনামের কমিউনিস্ট মতাদর্শীদের সাথে অকমিউনিস্টরাও মিলিত হলো। সেই ঐক্যের ভিত্তি একটাই, দিন দিয়েম অন্যায় শাসনের অবসান ঘটানো। তারা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট নামের একটি সংগঠন গঠন করল। যদিও এনএলএফ নিজেদেরকে একটা স্বায়ত্তশাসিত সংগঠন বলেই দাবি করেছিল এবং এর সদস্য অধিকাংশ দক্ষিণ ভিয়েতনামেই ছিল অকমিউনিস্ট, তবু জন এফ কেনেডির নেতৃত্বাধীন মার্কিন সরকার একে কমিউনিস্ট ভাবাপন্ন উত্তর ভিয়েতনামের অধীনস্থ সংস্থা হিসাবেই ধরে নিল। এনএলএফের সদস্যদের ব্যঙ্গ করে ভিয়েতকং বা ভিয়েতনামি কমিউনিস্ট হিসাবে চিহ্নিত করতে লাগলো মার্কিন যুক্তরাষ্ট্র।
1961 সালে দক্ষিণ ভিয়েতনামের ঐক্যপন্থীদের প্রতিহত করার জন্য সামরিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশেও যদি সাম্যবাদ প্রতিষ্ঠিত হয়, তাহলে আরও অনেক দেশ তাদের অনুসরণের অনুপ্রেরণা পাবে। এমন ভয় থেকে কেনেডি প্রশাসন যে কোনো মূল্যে ভিয়েতনামের একত্রীকরণ ঠেকাতে মরিয়া হয়ে উঠল। ভিয়েতনামে ভিড়তে শুরু করলো একের পর এক মার্কিন সৈন্যবাহী জাহাজ। এভাবেই ভিয়েতনামের মানুষ শত বছরের ঔপনিবেশিক দাসত্ব থেকে মুক্তি পেয়েও পেল না স্বাধীনতার স্বাদ। এক অন্যায় যুদ্ধে প্রবল সমর্থন দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তিও মিলিত হলো দক্ষিণ ভিয়েতনামের ঐক্য বিরোধীদের সাথে। আর সেই মিলনের শক্তি এতটাই বেশি ছিল যে কেবল মার্কিন সমর্থনের কারণেই দক্ষিণ ভিয়েতনামের সেনাবাহিনী টিকে থাকতে পেরেছিল এনএলএফের সামনে। এ কারণেই দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধকে ভিয়েতনামি ভাষায় বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের যুদ্ধ। সেই রক্তক্ষয়ী যুদ্ধের বাকি ইতিহাস আমরা জানব পরবর্তী সিরিজে। বন্ধুরা, আজ এত পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করবেন, আর যদি মনে হয় যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে অবশ্যই করে দেবেন, আর পাশের থাকা বেল আইকনটিও ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের একটি এপিসোড নিয়ে।